কিছু ভালো ভালো সেন্টেন্সের ট্রান্সফরমেশন আছে আজকে, যেগুলো সেন্টেন্স কনস্ট্রাকশনে অবশ্যই সাহায্য করবে এবং প্রত্যেকেরই কাজে লাগবে। প্রথম সেন্টেন্সটা আছে, দেখো, টেল মি হোয়াট ইউর নেম ইজ। মানেটা হলো, আমাকে বলো তোমার নাম কি। দেখো, এটাকে করতে বলেছে চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। এটা আছে কিসে, আমাদের আগে সেটা বের করতে হবে। এই সেন্টেন্সটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি একাধিক ক্লজ থাকে, একের বেশি ক্লজ থাকে। তাহলে এই যে একটা কথা, টেল মি, আমাকে বলো, এই অবধি আমরা বলতে পারি একটা ক্লজ। আর তারপরে হোয়াট ইউর নেম ইজ, তোমার নাম কি, এটা একটা ক্লজ। এর মধ্যে মেইন ক্লজ কোনটা? এই যে টেল মিটা মেইন ক্লজ, আমাকে বলো এটা হচ্ছে মেইন ক্লজ, মানে প্রিন্সিপাল ক্লজ, যেটা কারোর উপর নির্ভর করে নেই। আর হোয়াট ইউর নেম ইজ, এই যে কথাটা, যে আমাকে কি বলো না তোমার নাম বলো, এই যে হোয়াট ইউর নেম ইজ, এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ। এই সাবঅর্ডিনেট ক্লজটা প্রথম ক্লজটার ওপরে, অর্থাৎ টেল মি এই কথাটার উপরে নির্ভর করে আছে এর অর্থ প্রকাশ করার জন্য। বোঝা গেল ব্যাপারটা নিশ্চয়ই? তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। টেল মি এইটুকুন পার্ট হচ্ছে মেইন পার্ট বা প্রিন্সিপাল ক্লজ, আর হোয়াট ইউর নেম ইজ এই পার্টটাকে ভেঙে একটা সাবঅর্ডিনেট ক্লজ বানানো হয়েছে বা অপ্রধান বাক্যাংশ। দুটো ক্লজ নিয়ে এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটাকে আমাদেরকে বলেছে যে চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স, আমাদেরকে সিম্পল সেন্টেন্স করতে হবে। সিম্পল সেন্টেন্সের নিয়ম আমরা জানি। আমরা কি করি, যে পার্টটা বড় আছে, যে অপ্রধান বাক্যাংশ, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেটাকে ছোট করে দেব। সেটাকে কিভাবে ছোট করব? একটা ফ্রেজ বানাবো, মানে গুচ্ছে পরিণত করে দেবো। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, কয়েকটা শব্দ দিয়ে, এবং যে শব্দের মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো অবজেক্ট থাকবে না, কোনো ভার্ব নাও থাকতে পারে, এই ধরনের জিনিস, কিন্তু সেটা বাক্যের একটা অংশ হবে, সেটাকে বলা হবে শব্দগুচ্ছ, ফ্রেজ। তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি। দেখো, এটাকে আমরা এভাবে লিখলাম, টেল মি ইউর নেম। দেখো, এখানে আমরা যে কাজটা করলাম, টেল মি এই যে পার্টটা, এই টেল মি পার্টটা কিন্তু আমরা রেখেই দিয়েছি, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন লাগেনি। কিন্তু হোয়াট ইউর নেম ইজ, এই যে প্রথমকার পার্টটা, এই প্রথমকার পার্টটাকে কিন্তু আমরা ইউর নেম, হোয়াট ইউর নেম ইজ, তোমার নাম কি, এই কথাটাকে যদি আমরা শর্টে বলি, ফ্রেজ বানিয়ে দিই, তাহলে তোমার নাম এটা বলতে পারি। তাহলে আমাকে বলো তোমার নাম, আমাদের অর্থটা এটা হয়ে গেল। আমরা যে এটাকে, এই যে এটাকে যে সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে গেল, এটার অর্থটা এরকম হয়ে গেল, আমাকে বলো তোমার নাম। আর আগেকার কথাটা ছিল আমাকে বলো তোমার নাম কি। নিশ্চয়ই বোঝা গেল ব্যাপারটা? একটা ক্লজকে, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ছোট করে ফ্রেজ বা শব্দগুচ্ছতে পরিণত করে দিলাম, যার মধ্যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব ইত্যাদি থাকবে না, কিন্তু শব্দগুচ্ছ হবে, অথচ এটা মানে প্রকাশ করবে এবং বাক্যের একটা অংশ। তাহলে টেল মি ইয়োর নেম, এভাবে শর্ট করে দিয়ে এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে বানিয়ে দিলাম। নিশ্চয়ই বোঝা গেল অ্যান্সারটা? চলে এসো পরের সেন্টেন্সে। রাম ইজ রাইটিং এ পোয়েম, রাম একটা কবিতা লিখছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আমাদেরকে বলেছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েসকে চেঞ্জ করতে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। ভয়েস চেঞ্জের একটা বেসিক নিয়ম হচ্ছে, আমরা জানি যে অবজেক্টকে আগে আনতে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়, এগুলো তো বেসিক নিয়ম আমাদের জানা আছে। ইজ যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ভার্বের সাথে আইএনজি থাকবে, তখন একটা বিইং আনতে হয়, BEING, এই কথাটা আনতে হয়। তাহলে অ্যান্সারটাকে এভাবে আমরা লিখতে পারি। দেখো, এভাবে আমরা অ্যান্সারটা লিখলাম, এ পোয়েম ইজ বিইং রিটেন বাই রাম। এই যে অবজেক্ট, আমাদের যে প্রথম যে প্রশ্নটা ছিল, রাম ইজ রাইটিং এ পোয়েম, আমরা জানি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্টের উত্তর আসে, অবজেক্ট পাওয়া যায়। তাহলে রাম কি লিখছে না, রাম ইজ রাইটিং এ পোয়েম। এই যে এ পোয়েম, এটা হচ্ছে এই সেন্টেন্সটার একটা অবজেক্ট। রাম হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, আর মেইন ভার্ব হচ্ছে রাইটিং মানে লিখছে। তাহলে আমরা অবজেক্টকে আগে আনবো, এ পোয়েম এই কথাটাকে আমরা আগে আনলাম, একটা কবিতা, এ পোয়েম আমরা আগে আনলাম এখানে। তারপরে দেখো, ইজটা মানে ভার্বের অক্সিলারি ভার্ব এখানেই বসে যাবে এভাবে, ইজ। তারপরে আমি প্রথমেই বললাম যে একটা আইএনজি দিয়ে কোনো বা প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই ধরনের এইগুলো যদি থাকে, তাহলে একটা বিইং বাড়তি যোগ করতে হয়, BEING, বিইং। তাহলে সেমনিভাবে একটা বিইং যোগ করা হলো। তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, রিটেন, রাইট, রোট, রিটেন। এখানে মেন ভার্ব হচ্ছে রাইট, লেখা, তার থার্ড ফর্মটা বসলো রিটেন। কার দ্বারা লেখা হয়েছে, তারপরে আমরা আনবো একটা বাই লিখে, তারপরে দেখো সাবজেক্টকে উল্টো করা হয়েছে। আমরা জানি যে
ভয়েস চেঞ্জ করার সময় আমাদের অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে যায়, সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে আসবে, মানে রাম কথাটা যে প্রথমে ছিল এই প্রথমটা এখানে দেখো শেষে চলে এলো। তাহলে পুরো উত্তরটা হলো এ পোয়েম ইজ বিইং রিটেন বাই রাম, একটা কবিতা রামের দ্বারা লেখা হচ্ছে। চলে এসো তার পরের সেন্টেন্সে, আই সেড টু মাই ফ্রেন্ড লেট আস ভিজিট দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। মানেটা হলো আমি আমার বন্ধুকে বললাম যে চলো ইন্ডিয়ান মিউজিয়াম মানে ভারতবর্ষীয় যে কোনো একটা মিউজিয়ামের কথা এখানে বলা হচ্ছে, যে ভারতবর্ষীয় মিউজিয়ামটা বা ইন্ডিয়ান মিউজিয়ামটা চলো দেখা যাক। এখানে কি, এখানে একটা প্রস্তাব দিচ্ছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। আচ্ছা, প্রস্তাব দিলে আমরা জানি যখন প্রস্তাব দেয় প্রস্তাবটা দু ধরনের হতে পারে। যখন বন্ধু বন্ধুকে প্রস্তাব দেবে তখন সেটা আমরা প্রপোজ দিয়ে করব, মানে চলো বেড়াতে যাই, চলো ঘুরে আসি, বা চলো এটা দেখে আসি, এ ধরনের জিনিস। আর যখন ছোটরা সিনিয়রদেরকে কোনো প্রস্তাব দেবে বা অন্য কাউকে কোনো ভদ্রভাবে অন্য ধরনের প্রস্তাব দেবে সেটা আমরা রিকোয়েস্ট দিয়ে করব, অর্থাৎ অনুরোধ করছে, এবং সেখানে মাইট বি অ্যালাউড হবে। তাহলে বন্ধুকে প্রস্তাব করলে সেখানে করতে হবে প্রপোজ, আর যদি অন্য কাউকে রিকোয়েস্ট করা হয়, অনুরোধ করা হয়, সে ধরনের প্রস্তাবে সেখানে রিকোয়েস্ট করতে হবে, লিখতে হবে, আর তারপরে মাইট বি অ্যালাউড দিয়ে করতে হবে। সে ধরনের সেন্টেন্স যখন আসবে তখন আমি পুরোপুরি ডিসকাস করে দেবো। এখন এই ব্যাপারটা, এই সেন্টেন্সটাকে বলে দিই। তাহলে এর অ্যান্সারটাকে এভাবে আমরা লিখতে পারি। দেখো এর অ্যান্সারটা লিখলাম, আই প্রপোজড মাই ফ্রেন্ড দ্যাট উই শুড ভিজিট দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। এবার দেখো আই সেড টু মাই ফ্রেন্ড, এইটা পাস্ট টেন্স আছে, অতীতকাল দেখাচ্ছে, আমি বলেছিলাম, সেজন্য এখানে প্রপোজের জায়গায় ইডি করা হলো, মানে এটাও পাস্ট টেন্সে লেখা হলো। আই প্রপোজড কাকে না, আই প্রপোজড আর টু লেখার দরকার হয় না, প্রপোজ করার পরে শুধু ডাইরেক্ট যাকে প্রপোজ করা হচ্ছে তাকে ডাইরেক্ট লিখলেই হয়, সেখানে টু লেখার কোনো দরকার লাগে না। তাহলে আই প্রপোজড মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বললাম, তারপরে দেখো একটা দ্যাট যোগ করতে হয় এখানে, ঠিক সেই নিয়মে এখানে একটা দ্যাট যোগ করা হয়েছে। কি প্রস্তাব করলাম, তারপরেরটা আমাকে এভাবে বলতে হবে, লেট আস কথাটাকে ওপরে তুলে দিয়ে উই শুড ভিজিট দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। প্রপোজ লিখলে যদি বন্ধু বান্ধবকে প্রপোজ করে, এই প্রপোজ কথাটা ইউজ করলে একটা শুড যোগ করতে হয়, সেই অর্থে এখানে একটা শুড যোগ করা হলো। তাহলে উই শুড, তারপরে যেমনটা আছে ভিজিট দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, এটা তেমনি বসে গেল। তাহলে উত্তরটা হলো আই প্রপোজড মাই ফ্রেন্ড দ্যাট উই শুড ভিজিট দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। আমি আমার বন্ধুকে প্রস্তাব দিলাম যে আমরা ইন্ডিয়ান মিউজিয়ামটা ভিজিট করব। অর্থটা এরকম হলো। এই সেন্টেন্সটা দেখো, আই ডু নট নো হিজ অ্যাড্রেস, এর অর্থটা হলো আমি তার ঠিকানা জানি না। এটাকে মেক ইট কমপ্লেক্স, মানে আমাদেরকে কমপ্লেক্সে পরিণত করতে হবে। সেন্টেন্সটা কিসে আছে আমাদের এটাকে ধরতে হবে। আই ডু নট নো হিজ অ্যাড্রেস, দেখো আমরা জানি নাউনের মধ্যে এখানে বোঝাচ্ছে, এটা একটা নাউন ক্লজ দিয়ে করা আছে। আই ডু নট নো হিজ অ্যাড্রেস, দেখো আমি কি জানি না, এই যে নো ভার্বটা, এই ভার্বটার অবজেক্ট হচ্ছে হিজ অ্যাড্রেস, মানে আমি তার ঠিকানা জানি না। আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে, তাহলে আই ডু নট নো হিজ অ্যাড্রেস, এই নো কথাটার অবজেক্ট হচ্ছে হিজ অ্যাড্রেস। এটা একটা সিম্পল সেন্টেন্সে আছে। আমাদেরকে দেখতে হবে যে কোন পার্টটাকে আমরা বড় করে দিতে পারি এবং বড় করে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারি। এই অ্যান্সারটা দেখো, আই ডু নট নো হোয়ার হি লিভস, আমরা এটাকে এভাবে করতে পারি। দেখো এই যে প্রথমকার পার্টটা আই ডু নট নো, ঠিক যেমনটা আছে এই পার্টটা আমরা কিন্তু ঠিক তেমনি বসিয়ে দিলাম, আই ডু নট নো। আমরা জানি এখানে আমাদেরকে একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। তাহলে এই যে ফ্রেজটা হিজ অ্যাড্রেস, তাহার ঠিকানা বা তার ঠিকানা, এই কথাটাকে আমরা বাড়িয়ে দেবো। তাহলে এই কথাটা আমরা যেভাবে হোক বাড়াতে পারি, বাড়িয়ে একটা ক্লজে পরিণত করব, সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করব। তাহলে হিজ অ্যাড্রেস, তার ঠিকানা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, হোয়ার হি লিভস, কোথায় সে বাস করে। বোঝা গেল ব্যাপারটা। এখানে হি হচ্ছে সাবজেক্ট, লিভস হচ্ছে ভার্ব, আর তারপরে হোয়ারটা বসেছে, মানে আমরা যদি এভাবে বলি হি লিভস হোয়ার, এভাবে ঘুরিয়ে বললো কিন্তু সে কোথায় বাস করে, এটাকে প্রশ্নের আকারে দেওয়া আছে হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে। তাহলে হোয়ার হি লিভস এই পার্টটা একটা আলাদা পার্ট হয়ে গেল এবং এর অর্থ প্রকাশ করছে, যদি অবশ্যই এই যে হোয়ার হি লিভস এই পার্টটা আই ডু নট নো পার্টের ওপরে নির্ভর করে আছে। তাহলে এটাকে আমরা কমপ্লেক্সে বানিয়ে ফেললাম। আই ডু নট নো এই কথাটা এখানে হয়ে গেল মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আই ডু নট নো, আমি কি জানি না, এই দিয়ে যদি আমি প্রশ্ন করি, তাহলে এই যে নো কথাটা এখানে রয়েছে, নো ভার্বটা রয়েছে, এই নো ভার্বটার অবজেক্ট হচ্ছে এইটা পুরোটা, এই যে নো ভার্বের অবজেক্টটা হচ্ছে এই পুরো ক্লজটা, হোয়ার হি লিভস, আমি কি জানি না, এই দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে সেটা জানি না।
তাহলে এটা একটা ক্লজে পরিণত হয়ে গেল, সাবঅর্ডিনেট বা অপ্রধান বাক্যাংশে পরিণত হয়ে গেল। তাহলে পুরো জিনিসটা কমপ্লেক্সে পরিণত হয়ে গেল। আই ডু নট নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার হি লিভস হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? পুরোটা মিলিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্সে তৈরি হয়ে গেল এটা। এবার এই সেন্টেন্সে দেখো, দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক। কথাটার মানে হচ্ছে চাটা খুবই গরম খাবার জন্য। মানে এটার মানে যদি প্রকাশ করা হয় তাহলে এরকম হবে যে চাটা এতটাই গরম যে খাওয়া যায় না। এটা আছে আমাদের সিম্পল সেন্টেন্সে। যখনই এই ধরনের টু আর আরেকটা টু এই দিয়ে জিনিস থাকবে তখনই জানবে সিম্পল সেন্টেন্স হবে। এই যে শুধু টু ড্রিঙ্ক এই কথাটা হলো একটা ইনফিনিটিভ, যেহেতু টু দিয়ে করা হচ্ছে, এটা বাক্যের মেইন ভার্ব নয় ড্রিঙ্কটা। আর তার আগের এই যে দ্য টি ইজ টু হট, এইটা একটা পূর্ণ বাক্য, এটা একটা পূর্ণ বাক্য। এই বাক্যটা এখানে ফিনিট ভার্ব কোনটা? টি ইজ, এই যে ইজ, তাহলে ইজ বি ভার্ব এবং এটা হচ্ছে একটা ফিনিট ভার্ব বা মেইন ভার্ব। আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে একটাই ফিনিট ভার্ব বা মেইন ভার্ব থাকে। তাহলে প্রমাণিত হয়ে গেল যে এটা সিম্পল সেন্টেন্সে আছে। এখান থেকে আমাদেরকে অমিট টু মানে টুটাকে বাদ দিয়ে দিতে হবে, TW2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমাদেরকে বাড়াতে হবে, এই যে টু ড্রিঙ্ক এখানটাকেও আমাকে বাড়িয়ে দিতে হবে এই পার্টটাকে। দেখো অ্যান্সারটাকে আমরা এইভাবে লিখতে পারি, দ্য টি ইজ সো হট দ্যাট ওয়ান ক্যানট ড্রিঙ্ক ইট। এখানে আমরা টুটাকে তুলে দিয়ে এটাকে দুটো ভাগে ভাগ করে ফেললাম। দ্য টি ইজ সো হট এই একটা ভাগ হলো, দ্যাট ওয়ান ক্যানট ড্রিঙ্ক ইট কথাটার অর্থ হলো যে চাটা এতটাই গরম যে একজন এটাকে খেতে পারবে না। আচ্ছা, এখানে সো দ্যাট এই দুটো জিনিসকে ইউজ করে কিন্তু বড় করতে হলো। মানে তোমরা এটা মনে রাখবে, যখন এই TW2 এই TW2টাকে তুলে দিয়ে যখন এটাকে বড় করতে হবে তখন সো আর দ্যাট দুটো কথা কিন্তু একসাথে ইউজ হবে। তাহলে দ্য ট্রি ইজ সো হট দ্যাট ওয়ান ক্যানট ড্রিঙ্ক ইট, চাটা এতটাই গরম যে একজন এটাকে খেতে পারবে না। এটা অ্যান্সার হয়ে গেল। সো দ্যাট দিয়ে জোড়া হলো, আসলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়ে গেল। এবার তোমরা আরও একটা অল্টারনেটিভ অ্যান্সার এটা লিখতে পারো। এটাকে এভাবে তোমরা লিখতে পারো, দ্য টি ইজ সো হট দ্যাট ইট ক্যান নট বি ড্রাঙ্ক। চাটা এতটাই গরম যেটা খাওয়া যায় না। এটা কিন্তু প্যাসিভে করে দেওয়া হলো, জাস্ট এই প্রথমটাকে করা আছে ওয়ান ক্যানট ড্রিঙ্ক ইট, এটাকে ডাইরেক্ট করা আছে, মানে সাবজেক্ট দেখিয়ে, ওয়ানটা হচ্ছে সাবজেক্ট, সেই সাবজেক্টকে দেখিয়ে এখানে করা আছে। আর এটাকে জাস্ট প্যাসিভে পরিণত করে দেওয়া হলো, ইট ক্যান নট বি ড্রাঙ্ক। ক্যান নট বসালে এ ধরনের জিনিসের ক্ষেত্রে একটা বি বসাতে হয় প্যাসিভ ভয়েস করার সময়। তাহলে ইট ক্যান নট বি ড্রাঙ্ক মানে এটাকে খাওয়া যাবে না, ইনডাইরেক্টলি বলা হলো। এখানেও কিন্তু দ্বিতীয়টাতেও কিন্তু দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে দ্য টি ইজ সো হট আর একটা হচ্ছে দ্যাট ইট ক্যানট বি ড্রাঙ্ক। একইভাবে তোমরা দুটো সেন্টেন্সই অল্টারনেটিভলি ব্যবহার করতে পারো, প্রথমটা নয়তো বা তারপরেরটা। এবার এই সেন্টেন্সে দেখো, অ্যাজ সুন অ্যাজ ই রিচড হোম ইট স্টার্টেড রেনিং হেভিলি। মানেটা হলো যেইমাত্র সে বাড়ি পৌঁছলো খুব জোরে বৃষ্টি শুরু হলো। এটাকে ইউজ নো সুনার দ্যান ব্যবহার করে এটাকে করতে হবে। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন থাকে তখন নো সুনার দেন দিয়ে আমরা একটা স্ট্রাকচারকে মনে রাখবো, এইভাবে আমরা করতে পারি। দেখো অ্যান্সারটা ঠিক এরকমভাবে হবে। উত্তরটা হয়েছে নো সুনার হ্যাড হি রিচড হোম দ্যান ইট স্টার্টেড রেনিং হেভিলি। আমরা এখানে দেখো হ্যাড দিয়ে এই পোর্শনটাকে করলাম, বাড়িয়ে দিলাম, আর দ্যান কথাটাকে যোগ করলাম। তাহলে দুটো পার্ট হয়েছে, নো সুনার হ্যাড হি রিচড হোম যে মাত্র সে বাড়ি পৌঁছলো, তারপরেরটা হচ্ছে দ্যান ইট স্টার্টেড রেনিং হেভিলি ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে মনে রেখে তোমরা অন্যান্য প্রচুর সেন্টেন্সকে এভাবেই নো সুনার দ্যান ইউজ করে অ্যাজ সুন অ্যাজ থেকে কনভার্ট করতে পারো এই ধরনের সেন্টেন্সে। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল। মানেটা হলো তোমাকে খুব পরিশ্রম করতে হবে, তা না হলে তুমি ফেল করবে। এটাকে বানাতে বলেছে আমাদের জয়েন ইউজিং আনলেস কথাটাকে ব্যবহার করে আমাদেরকে উত্তর করতে বলেছে। আনলেস কথাটার অর্থ হচ্ছে যদি না। এই যদি না কথাটাকে ব্যবহার করে এটাকে আমাকে অন্যভাবে আমাদেরকে সেন্টেন্সটাকে লিখতে হবে। সেন্টেন্সটাকে এভাবে আমরা লিখতে পারি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। যদি তুমি না পরিশ্রম করো তুমি ফেল করবে। দেখো ঘুরিয়ে এইভাবে লিখে দেওয়া হলো আনলেস। আচ্ছা, এটা একটা কোন সেন্টেন্সে পরিণত হলো? এই দুটোকে জয়েন করে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করে দিলাম। আনলেস এটা একটা কনজাংশন বা একটা লিঙ্কার্স, এইটা দিয়ে জোড়া হয়েছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এই যে পার্টটা আনলেস ইউ ওয়ার্ক হার্ড,
এই পার্টটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বের মতো করে প্রকাশ করছে, কারণ এটা কারণ দেখাচ্ছে, উল্টো ফলটা দেখাচ্ছে। আমরা জানি অ্যাডভার্ব অনেক ধরনের জিনিস দিয়ে করা হয়, সময় বোঝায়, কারণ বোঝায়, কোনো বিপরীত কিছু সিচুয়েশন বা পরিস্থিতি বোঝায়, এই জিনিসগুলো বোঝাতে অ্যাডভার্ব ব্যবহার করি। এখানে একটা উল্টো উল্টো সিচুয়েশন বোঝাচ্ছে যে যদি তুমি না পরিশ্রম করো তাহলে তুমি ফেল করবে, এই ধরনের জিনিস। এটা একটা সিচুয়েশন বোঝাচ্ছে যে এটা এটার উপরে নির্ভরশীল, তুমি যদি না পড়াশোনা করো তাহলে তুমি ফেল করবে। অর্থাৎ আনলেস ইউ হার্ড, এই পার্টটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব ক্লজ দিয়ে এটাকে জুড়ে দেওয়া হলো। ইউ ফেলটা যেমন আছে ঠিক তেমনই রেখে দেওয়া হলো। অর্থাৎ অর্থাৎ ইউ উইল ফেল, এই কথাটা হচ্ছে বাক্যের প্রধান বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজ, আর আনলেস ইউ ওয়ার্ক হার্ড এইটা হচ্ছে বাক্যের অপ্রধান বাক্যাংশ বা সাবঅর্ডিনেট ক্লজ। বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে যে কনজাংশন দিয়ে যে পার্টগুলোকে জোড়া হয় সেই পার্টগুলোই সাবঅর্ডিনেট ক্লজ হয়ে থাকে, বাকি পার্টটা মেইন পার্ট হয়। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এই যে পার্টটা, এই পার্টটা এই মেইন পার্টটার উপরে তার অর্থ প্রকাশ করার জন্য নির্ভর করে আছে। দেখো এই সেন্টেন্সটা, এ লিটল লার্নিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা খুবই ভয়ঙ্কর বা বিপজ্জনক জিনিস। এই জিনিসটা আমাদের একটা এক্সক্লেমেটরি বা আশ্চর্যবোধক সেন্টেন্সে পরিণত করতে হবে। দেখো অ্যান্সারটা আমরা এভাবে লিখতে পারি। আমরা জানি যে আশ্চর্যবোধক সেন্টেন্স বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বানানোর সময় আমরা তার আগে হোয়াট, হাউ ইত্যাদি জিনিসগুলোকে নিয়ে আসি। তাহলে এ লিটল লার্নিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং, এটাকে মানে একটা খুবই ভয়ঙ্করী, এই খুব, এই ভেরি কথাটাকে আমরা হাউ দিয়ে প্রকাশ করে দেব। এবার আমরা এটা লিখতে পারি, হাউ ডেঞ্জারাস থিং এ লিটল লার্নিং ইজ, মানে কতটা ভয়ঙ্কর অল্পবিদ্যা। শেষে দেখো একটা এক্সক্লেমেটরি মার্ক বসানো হয়েছে বা চিহ্ন বসানো হয়েছে, আশ্চর্যমূলক চিহ্ন। অল্টারনেটিভ উত্তর হিসেবে এটাও লেখা যায়, হোয়াট এ ডেঞ্জারাস থিং এ লিটল লার্নিং ইজ। প্রথমটা হাউ দিয়ে করা ছিল, এটা হোয়াট, এ ভেরি এই কথাটার জায়গায় আমরা হোয়াটকে ব্যবহার করলাম। হোয়াট এ ডেঞ্জারাস থিং এ লিটল লার্নিং ইজ, কি ভয়ঙ্কর জিনিস বা বিপজ্জনক জিনিস অল্পবিদ্যা। একইভাবে এখানেও একটা এক্সক্লেমেটরি মার্ক দেওয়া হয়েছে বা আশ্চর্যমূলক চিহ্ন দেওয়া হয়েছে, দিয়ে এভাবে এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করা হলো। স্টুডেন্টসরা আজকের এই সেন্টেন্সের আলোচনাগুলো আশা করি নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসে জানিও এগুলো তোমাদের কতটা কাজে লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে তোমাদেরই পছন্দের ভিডিও নিয়ে।